মঞ্জুরুল হক, আজকে ডক্টর ইউনূস যেই বক্তব্যটি দিলেন, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রস্তুতি না নিলে নাকি সেটি হবে আত্মঘাতীমূলক। আপনি কি বুঝলেন, কি দেখলেন, কেনই তার এই বক্তব্যটি এতটা তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশ কেনই বা যুদ্ধে জড়াতে যাচ্ছে? ধন্যবাদ। আমরা যদি এই ডক্টর ইউনূসের এই বক্তব্যটিকে আজকে বিশ্লেষণ করতে যাই, তাহলে তার আগের কিছু বক্তব্য সামনে আনতে হয় তার ধরনটি সম্পর্কে। তো উনি প্রচন্ড পড়াশোনা করা মানুষ, জ্ঞানী মানুষ, সারা পৃথিবীতে ওনার প্রচুর ওয়েল উইশার, ওনার প্রচুর ফ্যান, বিভিন্ন জায়গায় পুরস্কার তো ঘর ভর্তি পুরস্কার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জিও পলিটিক্স এবং অভ্যন্তরীণ পলিটিক্স, এই দুটো বিষয়ে উনি গুলিয়ে ফেলেন। অভ্যন্তরীণ পলিটিক্সের যে গ্রাম্য পলিটিক্স আমরা যেটাকে বলি, যে বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু গ্রাম্য পলিটিক্স চলে, গ্রাম্য স্টাইলে, উনি সেটাকেই জিও পলিটিক্যাল স্তরে বলে ফেলেন। আবার জিও পলিটিক্যাল স্তরে যে কথাটি বলার দরকার নেই, যেটি একান্তই অভ্যন্তরীণ রাজনীতিতে চলে, সেই রকম কিছু কথা আগবেড়ে উনি আবার সেই আন্তর্জাতিক ফোরামেও বলে বসেন। যেমন ধরুন যে চীনে যে উনি যখন বললেন যে সেভেন সিস্টার হচ্ছে ল্যান্ডলক একটি জায়গা, এই ল্যান্ডলক জায়গাটি সমুদ্রে যাওয়ার কোনো অধিকার নাই, আমরাই হচ্ছে একমাত্র ওশানের গার্ডিয়ান, উই আর গার্ডিয়ান অফ দ্য ওশান। তো এই কথাটি বলার আগে ওনার নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে ল্যান্ডলক কান্ট্রি বলতে কাকে বোঝায়, কি বোঝায়। ল্যান্ডলক কান্ট্রি বলতে আমরা বুঝি মঙ্গোলিয়া, আমরা বুঝি আফগানিস্তান, তাজিকিস্তান, এইসব না বুঝে বলেছেন, সব বুঝে বলেছেন। এখনকার প্রশ্নটা হলো যে আমরা মনে করছি যে উনি শান্তিতে নোবেল জয়ী, সুতরাং ওনার মুখ থেকে যুদ্ধের কথাটা আমরা আশা করছি না। কিন্তু বিষয়টা আসলে তা না। উনি যেদিন রাজনৈতিক ক্ষমতা হাতে নিয়েছেন, তারও 3 দিন আগে উনি যুদ্ধের কথা বলেছেন, উনি যুদ্ধের উস্কানি দিয়েছেন। উনি সেভেন সিস্টারকে অশান্ত করবেন, অশান্ত হয়ে যাবে সেভেন সিস্টার, ভারতকে এই হুমকিটা দিয়েছিলেন ফ্রান্সে বসেই, যখন উনি জানতে পারলেন যে আমি সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছি। তখনই তিনি বললেন যে ভারতীয় সংবাদ মাধ্যমকেই তিনি বলেছেন যে ভারত যদি আমাদেরকে উত্ত্যক্ত করে বা আমাদের এই কোনো বিষয়ে বিরোধিতা করে, মেনে না নেয়, তাহলে ভারতের সেভেন সিস্টার অশান্ত হবে। তো এটা তো প্রচ্ছন্ন না হলেও প্রত্যক্ষ না হলেও প্রচ্ছন্ন একটা হুমকি, একটা দেশকে হুমকি দেওয়া যে তোমার কিছু অঞ্চল আমি আনস্টেবল করে দেব। তো সেই হুমকি উনি আগেও দিয়েছেন। এরপরেও আমাদের সেনাবাহিনীর রাজবাড়িতে একটা ট্রেনিং সেশন শেষে সেখানেও তিনি যুদ্ধের হুমকি দিয়েছিলেন। তো আজকে তিনি যেটি বললেন এটি খুব সিগনিফিকেন্ট, যে এটি হচ্ছে বিশেষ একটি ঘটনাকে সামনে রেখে বলা। সেই ঘটনাটি হচ্ছে পাক ভারত উত্তেজনা। গত 22 তারিখে ভারতের পেহেলগামে যে নৃশংস ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির পরে দুই দেশের ভেতরে যে প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে, সারা বিশ্বের নজর এখন এদিকে, সেই দিকে দৃষ্টি দিয়ে তিনি সেটা বলেছেন। এখন প্রশ্ন হলো যে যুদ্ধ যদি বাধে, সেটি বাধবে পাকিস্তান এবং ভারতের মধ্যে। বাংলাদেশ এখানে কোনো পক্ষ না। বাংলাদেশকে পাকিস্তান বা ভারত কোনো পক্ষই কিন্তু তাদের পক্ষ সমর্থন করার জন্য কোনো অনুরোধ পাঠায়নি। পাকিস্তানও পাঠায়নি, ভারতও পাঠায়নি যে আপনারা আমাদেরকে সমর্থন করুন। তাই যদি হয়, তাহলে আগ বেড়ে আমি এটা কেন বলতে যাব? এটা বলতে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে যদি উপমহাদেশে যুদ্ধ লাগে, ভারত পাকিস্তানের যুদ্ধ লাগে, তাহলে ডেফিনেটলি সেই যুদ্ধটা কোনো না কোনো ভাবে উপমহাদেশের অন্যান্য জায়গাও ছড়িয়ে যাবে উত্তেজনা। আর যখনই বাংলাদেশে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে যাবে, উনি এই উত্তেজনা ছড়ানোর 2-3 মাস আগে থেকেই কিন্তু বলছেন যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। অর্থাৎ সেই যুদ্ধ অবস্থাটা হচ্ছে যে পরাজিত আওয়ামী লীগ ফিরে আসবে বা পরাজিত ফ্যাসিবাদ ফিরে আসবে, তারা এসে ভাঙচুর করবে, তারা এসে এনার্কি করবে, এক ধরনের যুদ্ধ অবস্থা। সেইটাকে তখন তিনি মিন করতেন। তো সেইটাকে উনি অজুহাত হিসাবে ব্যবহার। মঞ্জু, একটুখানি আপনাকে আমি একটু সরি, আপনার কথা শুনতে আমার অনেক ভালো লাগে, তারপরে একটু ইন্টারাপ্ট করি। তখন তিনি এটাকে ওই যুদ্ধের মধ্যে আছি মিন করতে আওয়ামী লীগের দিকে ইঙ্গিত দিতেন বলে আমরা মনে করতাম।
আমরা মনে করতাম উনি হয়তো আওয়ামী লীগের দিকে ইঙ্গিত দিচ্ছেন, আসলে উনি জানতেন যে উনি আসলে কোন যুদ্ধের কথা বলছেন। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি শুধু ডক্টর ইউনূসের কথা বলছেন, আপনি তার উপদেষ্টার কথা বলছেন না। শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং তার উপদেষ্টা মাহফুজ আলম যুদ্ধের কথা বলে আসতেছে। এখন সেগুলো স্টেপ বাই স্টেপ আসছি। তো উনি আগে যে যুদ্ধের কথাগুলি বলতেন সেই যুদ্ধের কথাগুলি হচ্ছে যুদ্ধ অবস্থা। আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এইটার জন্য আমাদেরকে এখন নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। এটা হলো ওনার 1 নম্বর ইস্যু ছিল। তো এর আগে যখন উনি ওই সেভেন সিস্টারকে উস্কে দিলেন, তখন তো ওনার উপদেষ্টা মাহফুজ সাহেব একটা ম্যাপই হাজির করলেন। পশ্চিমবঙ্গের, ত্রিপুরার, আসামের, তারপরে মিজোরামের কিছু অংশ, এইসব নিয়ে টিয়ে বিশাল একটা বাংলাদেশের ম্যাপ একটা হাজির করলেন। তো পরবর্তীতে আবার সেই ম্যাপটি আবার সরিয়েও দিলেন ফেসবুক থেকে। ওনাদের এটা অভ্যাস আছে ফেসবুকে। মঞ্জু ভাই সরি, আমি আপনাকে আবার ইন্টারাপ্ট করছি। উপদেষ্টা মাহফুজ আলম ম্যাপ একটি ফেসবুকে পোস্ট করেছেন, কিন্তু তার আগে 5ই আগস্ট সরকার পতনের পর যত গ্রাফিতি হয়েছে সেখানে ম্যাপ আঁকা হয়েছে দেয়ালে, ওই একই ম্যাপ আঁকা হয়েছে। ফলে একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। 5ই আগস্ট যে ম্যাপ আঁকা হয়েছিল সেটা কেউ আকাশ থেকে নাজিল হয়ে মনের ইচ্ছা হয়েছে এরকম একটি ম্যাপ আঁকবে, ব্যাপারটি এরকম ছিল না। এটি খুবই উদ্দেশ্যমূলক পরিকল্পিতভাবে ওই ম্যাপ আঁকা হয়েছিল। ডেফিনেটলি উদ্দেশ্যমূলক ভাবে আঁকা হয়েছিল এবং প্রমাণ করা হচ্ছিল যে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ নেই, এখন ভারত হচ্ছে আমাদের একমাত্র শত্রু। ভারতকে শত্রু কাতারে ফেলে দিয়ে ভারতের থেকে কি কি দখল করে নেব সেরকম একটি প্ল্যান থেকে তারা একের পর এক এই ধরনের বিবৃতি, স্লোগান, গ্রাফিতি, ম্যাপ ইত্যাদি ইত্যাদি করেছে। তো এই জিনিসগুলো যখন সামনে এসেছে, এটা থেকে যখন ভারতের কাছ থেকে যখন এর প্রতিবাদ এসেছে, তখন তারা ওগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলেছেন। আসিফ নজরুল সাহেবও যেমন ধরুন পরশুদিন বা তার আগের দিন যে বিবৃতি দিলেন, সরি ওই 22 তারিখেই যে বিবৃতি দিলেন পহেলগাম ঘটনার পরে, যে এটা ভারতের নরেন্দ্র মোদী এবং অমিত শাহার অগোচরে ভারতে কোনো অস্ত্র ঢুকতে পারেন, ওইটা কয়েক ঘন্টার ব্যবধানেই ওটা উনি আবার সরিয়ে ফেললেন। তো এই জিনিসগুলো হচ্ছে এক ধরনের কৌশল। অর্থাৎ সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত একসময় এই কৌশলগুলো খুব ব্যবহার করতেন, মজা করে বলতেন। সেটা হলো যে আপনাকে একটা বিশ্রী গালি দিলাম আমি সংসদে, গালি দেওয়ার পরে এইটি স্পিকার এটি গ্রহণ করলেন না, বললেন যে এক্সপান্স করা হলো। তখন সেই এক্সপান্সটা আমি মেনে নিলাম এবং পরবর্তীতে বললাম যে আপনাকে যে গালিটি আমি দিয়েছিলাম, স্পিকার যেহেতু সেটি গ্রহণ করছেন না, অথবা আমি আমার গালিটি প্রত্যাহার করছি। গালি কিন্তু আমি দিয়েই দিয়েছি। এদের ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এইরকম যে আমি ভারতকে হুমকি দিচ্ছি, ভারতকে হুমকি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার পায়ে আমার কোমরে সেই শক্তি নেই, কিন্তু আমি হুমকিটা দিয়ে দিলাম। তারপর যখন এটা কাউন্টার হিসাবে আসবে, এটার কাউন্টার হিসাবে আসলে আমি আবার প্রত্যাহার করে নিলাম। যে প্রত্যাহার করে নিয়ে কোনো বক্তব্য দিচ্ছে না, কিন্তু ভুল হয়েছিল বা ভুলক্রমে দিয়েছি, অসাবধানতাবশত দিয়েছি, এরকম কোনো বক্তব্য দিচ্ছে না, জাস্ট চুপ করে থাকছে। তো এগুলো হচ্ছে এক ধরনের গ্রাম্য টেকনিক। এগুলো খুব সুস্থ কোনো টেকনিক না, এগুলো গ্রাম্য টেকনিক, গ্রাম্য কৌশল। নিজের চাস্তো ভাইয়ের মাথায় বাড়ি মেরে থানায় নিয়ে যেয়ে মামলা করা প্রতিপক্ষের নামে, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো এখন আমাদের প্রধান উপদেষ্টা যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তো এইটি আমার কাছে মনে হয় যে উনি শুধু আগুন নিয়ে খেলছেন আজকের থেকে না, উনি প্রথম দিন থেকেই আগুন নিয়ে খেলছেন। কিন্তু ওনার সুবিধাটা হলো যে আগুন নিয়ে খেলার পরেও একবারও ওনার হাত পড়েনি। কোনো একটি পক্ষ থেকে ওনাকে এইসব কারণে কেউ সমুচিত জবাব দেয়নি, দেশের ভেতর থেকেও না, দেশের বাইরে থেকেও না। যে কারণে ওনার কাছে মনে হয়েছে বিষয়গুলো যে এটা ইজি অ্যাজ ওয়াটার, এটা পানির মতো তরল একটা বিষয়, এটা আমি করতেই পারি। তো এখন যদি আপনি তাকে প্রশ্ন করেন, যদি বিদেশি কোনো সাংবাদিক প্রশ্ন করে যে আপনি আপনার বিমান বাহিনীকে যে প্রস্তুত হতে বললেন কাদের বিরুদ্ধে যুদ্ধ, তখন উনি কিন্তু বাইপাস করার রাস্তা পাবেন। সেটা বলবেন যে যে কোনো বাহিনী যে কোনো সময় 24 ঘন্টা যুদ্ধের জন্য রেডি থাকে। এটা হচ্ছে বাহিনীর একটা রেগুলেশন, নর্মস। সেই নর্মস এর কথা আমি ওদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, নাথিং এলস। উনি এইভাবে পাশ কাটাতেই পারেন।
তো আমরা তো জানি বিষয়টা যে উনি কাকে হুমকি দিচ্ছেন, কেন হুমকি দিচ্ছেন। এখন যদি সেই বিষয়টাতে আসি, তো এইটাতে আসলে দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু এই যুদ্ধের বাইরে নেই, বাইরে নেই, আগে থেকেই নেই। কারণ ভারত বহুদিন থেকে অভিযোগ করে আসছে যে পাকিস্তানের যে সব সন্ত্রাসী সংগঠনগুলো কাশ্মীরে সক্রিয়, সেই সব সংগঠনগুলোর শাখা বাংলাদেশে রয়েছে, এবং বাংলাদেশে তারা 5 আগস্টের পর থেকে তারা অনেকেই প্রায় 70 জন জেল থেকে মুক্তি পেয়েছে, শীর্ষ সন্ত্রাসী। আরো প্রায় 150 জন মতো জেল ভেঙে বেরিয়ে গেছে। তাদেরকে নতুন করে পুনরায় গ্রেফতার করা হয়নি। পুলিশের 400 থানার ভিতরে লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি। 25% হয়তো উদ্ধার হয়েছে, 75% এখনো উদ্ধার হয়নি। অর্থাৎ বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কাছে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র মজুদ আছে, এবং সেই অবৈধ অস্ত্র মজুদ থাকাটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যেমন নিরাপদ না, তেমনি বাংলাদেশের প্রতিবেশীদের জন্য নিরাপদ না, যে প্রতিবেশীরা ধর্মীয়ভাবে বাংলাদেশের ওই সন্ত্রাসী গ্রুপের এনিমি। যেমন ধরুন যে রাহমানিকে যেদিন মুক্তি দেওয়া হলো, তার পরের দিনই উনি একটা ভিডিও করলেন। সেই ভিডিওতে উনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর এইসব অঞ্চলের মুসলমানদেরকে বিদ্রোহ করতে বললেন, কাশ্মীরি মুসলমানদেরকে বিদ্রোহ করতে বললেন, যে তোমরা ভারত থেকে বেরিয়ে যাও, আমরা সমস্ত শক্তি দিয়ে তোমাদেরকে সহায়তা করব। এখন এই যে মানে ছেঁড়া কাঁথায় শুয়ে এইসব বক্তব্য দেওয়া, এই বক্তব্যগুলো তো আন্তর্জাতিকভাবে কোনো আসলে প্রেক্ষিত পায় না বা কোনো গ্রহণযোগ্যতাও নেই। তারপরেও দেওয়া যখন শুরু করে, দিতে তো কেউ থামাচ্ছে না, কেউ বলছে না।